হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আইএমআর ক্লাসেস। এই ভিডিওতে ডিসকাস করব দিল্লি সালতানাত বা সুলতানি শাসন পর্বের তৃতীয় বংশ তুগলক বংশ সম্পর্কে। তুগলক বংশের ওপর এটি দ্বিতীয় ক্লাস, পার্ট 2। এই ভিডিওতে ডিসকাস করব ফিরোজ শাহ তুগলক সম্পর্কে। যারা এই ভিডিওটি প্রথম দেখছো তারা প্লেলিস্ট থেকে পার্ট 1-এর ভিডিওটা দেখে নিতে পারো। পার্ট 1-এর ভিডিওতে ডিসকাস করেছি গিয়াসউদ্দিন তুগলক ও মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে। যারা ইতিহাস বিষয়ে এসএলএসটি, পিএসসি টিচার বা নেট সেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, এই ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল। এছাড়া যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তারাও এই ভিডিওটা দেখে নিতে পারো। ফিরোজ শাহ তুগলক 1351 খ্রিস্টাব্দে সিংহাসন লাভ করেন। 1351 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন তুগলকের মৃত্যু হয়েছিল। খ্রিস্টাব্দে বিন তুগলকের মৃত্যুর পর সেনাদলের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিয়েছিল এবং এই সময় সেনাদলে যারা মঙ্গল সেনা ছিল তারা বিদ্রোহী হয় এবং সুলতানের হারেম এবং সম্পদ লুণ্ঠনের চেষ্টা করছিল। এবং এইভাবে সেনাদলের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতিতে যারা সেনাপতিগণ ছিলেন, যারা সুলতানের প্রতি অনুগত ছিলেন, তারা ফিরোজ শাহ তুগলককে আমন্ত্রণ জানান সিংহাসন আরোহণ করার জন্য। কিন্তু ফিরোজ শাহ তুগলক প্রথমে সিংহাসন আরোহণ করতে অসম্মত জানান। পরবর্তীকালে তিনি উলেমা এবং অভিজাতদের সমর্থন পান। তারপরে তিনি সিংহাসন আরোহণ করতে রাজি হন। আসলে ফিরোজ শাহ তুগলক ছিলেন হিন্দু রমণীর সন্তান। তার মধ্যে বিশুদ্ধ মুসলিম রক্ত ছিল না, তাই সিংহাসনের ওপর তার বৈধ অধিকার ছিল না। সে কারণে সিংহাসন আরোহণের পূর্বে তিনি উলেমা এবং অভিজাতদের সমর্থন পেতে চেয়েছিলেন। উলেমা এবং অভিজাতদের সমর্থন পাবার পর তিনি সিংহাসনের ওপর তার অধিকারকে বৈধ করার জন্য তিনি খলিফার কাছ থেকে সনদ লাভ করেন এবং তিনি নিজেকে খলিফার ভৃত্য বা নায়েব বলেছেন। এক্সাম পয়েন্ট অফ ভিউ এর দিক থেকে এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যে দিল্লির কোন সুলতান নিজেকে খলিফার ভৃত্য বা নায়েব বলেছেন? ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলকের রাজতান্ত্রিক আদর্শ ছিল জনকল্যাণমূলক এবং পর উপকার। তিনি প্রাথমিক পর্বে বেশ কয়েকটি যুদ্ধে পরাস্ত হন। পরাস্ত হবার পর তিনি যুদ্ধনীতি পরিত্যাগ করেন। যুদ্ধনীতি পরিত্যাগ করে তিনি পর উপকার এবং জনকল্যাণমূলক কাজকর্মের ওপর জোর দেন এবং বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিলেন। সিংহাসন আরোহণের পূর্বে তিনি বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেন, যেগুলোর কারণে তিনি জনগণ এবং অভিজাত উলেমা গোষ্ঠীর কাছে বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠেছিলেন। যেমন তিনি অঙ্গহানির মতো কঠোর শাস্তি বাতিল করেছিলেন। এছাড়া মৃত্যুদান প্রথাকে তিনি বন্ধ করে দেন, যেটি সুলতানি যুগে সিয়াসত প্রথা নামে পরিচিত। এই সিয়াসত প্রথাকে তিনি বাতিল করে দেন। বিন তুগলকের আমলে যে সমস্ত মালিক এবং আমিরদের সরকারি ঋণ ছিল, সেই সমস্ত মালিক এবং আমিরদের সরকারি ঋণ তিনি মুকুব করে দিয়েছিলেন। এছাড়া বিন তুগলকের হাতে যে সমস্ত ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদেরকে তিনি আর্থিক ক্ষতিপূরণ দিয়েছিলেন। শরীয়ত স্বীকৃত নয় এমন পূর্বতন যে খাজনাগুলো পূর্বে প্রচলন ছিল, সেগুলোকে তিনি বাতিল করে দেন। তিনি প্রায় 24 প্রকার কর বাতিল করেছিলেন। 24 প্রকার কর বাতিল করে তিনি 4 প্রকার কর চালু করেছিলেন। নেক্সট স্লাইডে এই 4 প্রকার কর নিয়ে বিস্তারিত আলোচনা করব। এছাড়া তিনি
মাদ্রাসা, মসজিদ এবং খানকা সংস্কার করেছিলেন। তিনি বৃদ্ধ, পুরুষ, মহিলা, বিধবা, অনাথ, পঙ্গুদের যাদের আর্থিক সাহায্যের প্রয়োজন ছিল তাদের জন্য অনুদানের ব্যবস্থা করেন এবং বিভিন্ন জনকল্যাণমূলক দপ্তর বা বিভিন্ন প্রতিষ্ঠান তিনি তৈরি করেছিলেন। ফিরোজ শাহ তুগলক তিনি সিংহাসনে বসার পর উলেমা এবং অভিজাতদের প্রতি তোষণের নীতি নিয়েছিলেন। যেহেতু সিংহাসনে বসার ক্ষেত্রে তিনি উলেমা এবং অভিজাতদের সমর্থন পেয়েছিলেন, তাদের সমর্থনেই তিনি সিংহাসনে বসেছিলেন, তাই সিংহাসন আরোহণ করে তিনি তোষণের নীতি নেন এবং এই তোষণের নীতি নিতে গিয়েই দেখা যায় যে তিনি যে রাজতান্ত্রিক আদর্শ নিয়েছিলেন সেখানে ধর্মীয় গোঁড়ামির ছাপ ছিল, যে কারণে বিভিন্ন ঐতিহাসিকরা মনে করেন যে ফিরোজ শাহ তুগলক তিনি ধর্মাশ্রিত রাজতন্ত্রের আদর্শ নিয়েছিলেন। আসলে ধর্মাশ্রিত রাজতন্ত্রের আদর্শ দ্বারা তিনি যে পরিচালিত হয়েছেন বেশ কিছু দৃষ্টান্ত থেকে সেটাকে মনে করা হয়। তিনি এমন কিছু কাজকর্ম করেছিলেন যেখানে তার ধর্মীয় গোঁড়ামির ছাপ ছিল, যেমন তিনি ব্রাহ্মণদের ওপর জিজিয়া আরোপ করেছিলেন। দ্বিতীয়ত, মন্দির নির্মাণ ও মূর্তি পূজার উপর নিষেধাজ্ঞা ছিল। এছাড়া তিনি উলেমা গোষ্ঠীর দ্বারা প্রভাবিত হন এবং শরীয়তি অনুযায়ী শাসন পরিচালনা করেন। ফিরোজ শাহ তুগলকের ধর্মীয় গোঁড়ামির যে দৃষ্টিভঙ্গি এটি ছিল সম্পূর্ণরূপে রাজনৈতিক, কারণ তিনি উলেমা গোষ্ঠীর সমর্থন লাভ করে সিংহাসন লাভ করেছিলেন। তাই উলেমা গোষ্ঠীর মন জয় করার জন্য তিনি বেশ কিছু ধর্মীয় সংকীর্ণ দৃষ্টিভঙ্গি তার মধ্যে দেখা গিয়েছিল। তবে ধর্মীয় প্রভাববশত তিনি এই সকল ধর্মীয় সংকীর্ণ দৃষ্টিভঙ্গির কাজগুলো তিনি করেননি, বা ধর্মীয় প্রভাববশত শরীয়তি আইনবিধি প্রয়োগ করেন এ কথা ভাবা উচিত হবে না। এরপর ফিরোজ শাহ তুগলকের সামরিক অভিযান সম্পর্কে ডিসকাস করব। ফিরোজ শাহ তুগলক তিনি বাংলা অভিযান করেন। সে সময়ে বাংলার দুজন শাসক ছিল, অর্থাৎ তিনি দুবার বাংলা অভিযান করেছিলেন। একবার করেছিলেন 1353 খ্রিস্টাব্দ থেকে 1354 খ্রিস্টাব্দের মধ্যে, সেই সময়ে বাংলার শাসক ছিল ইলিয়াস শাহ। দ্বিতীয়বার করেছিলেন 1359 থেকে 60 খ্রিস্টাব্দের মধ্যে, সে সময় বাংলার শাসক ছিলেন সিকান্দার শাহ। তার এই দুবার বাংলা অভিযানকালে ইলিয়াস শাহ এবং সিকান্দার শাহ দুজন শাসক তারা একঢালা দুর্গে আশ্রয় নিয়েছিল। এবং এই একঢালা দুর্গ সে সময়ে বাংলার দুর্ভেদ্য দুর্গ ছিল। ফিরোজ শাহ তুগলক তিনি এই দুর্গকে আক্রমণ করে ধ্বংস করতে পারেনি বা দুর্গের অভ্যন্তরে প্রবেশ করতে পারেননি, যে কারণে শেষ পর্যন্ত তিনি বাংলার শাসকদের সঙ্গে
শান্তি চুক্তি স্বাক্ষর করেছিলেন। বাংলা অভিযানকালে উড়িষ্যার শাসক গজপতি ভানুদেব তিনি সুলতানকে উপঢৌকন পাঠাতে অস্বীকার করেন, যে কারণে তিনি উড়িষ্যা রাজ্য আক্রমণ করেন এবং উড়িষ্যা রাজ্য আক্রমণকালে তিনি জগন্নাথ দেবের মন্দির আক্রমণ করেছিলেন। উড়িষ্যার শাসক তিনি প্রত্যক্ষ সংগ্রামে লিপ্ত হতে চাইছিলেন না বলে তিনি সুলতানের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করেন এবং উপঢৌকন পাঠাতে সম্মত হন। পরবর্তীকালে সুলতান 1360 খ্রিস্টাব্দে নাগরকোট অভিযান করেন এবং এই নাগরকোট অভিযানকালে তিনি 2 মাস নাগরকোট দুর্গ অবরোধ করেন এবং এই নাগরকোট অভিযানের সময় তিনি জ্বালামুখী মন্দির আক্রমণ করেন এবং এই অঞ্চলের শাসক রায় তিনি সুলতানের কর্তৃত্বকে স্বীকার করে নিয়েছিলেন এবং উপঢৌকন প্রেরণ করতে সম্মত হন। ফিরোজ শাহ নাগরকোট অভিযানকালে এই জ্বালামুখী মন্দির থেকে তিনি বেশ কিছু সংস্কৃত পুঁথি পেয়েছিলেন, যে সংস্কৃত পুঁথিগুলোকে ফার্সিতে অনুবাদ করেছিলেন এবং এই সংস্কৃত পুঁথিগুলির ফার্সি অনুবাদ দলাইল ই ফিরোজশাহী নামে পরিচিত। নাগরকোট অভিযানের পর সুলতান তিনি ঠাট্টা অভিযান করেন। এই ঠাট্টা অভিযানকালেই বিন তুগলক মারা গিয়েছিলেন 1351 খ্রিস্টাব্দে এবং 1366 থেকে 1367 এই সময়কালে তিনি ঠাট্টা অভিযান করেন। ঠাট্টার শাসক ছিলেন জাম ও বাহবিনা। তিনি জাম এবং বাহবিনাকে আত্মসমর্পণ করতে বাধ্য করেন এবং ওই অঞ্চলের 2 শাসক তারা সুলতানের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করেন। ঠাট্টা অভিযানের পর সুলতান আর কোনো প্রকার সামরিক অভিযান করেননি। তিনি যুদ্ধনীতি পরিত্যাগ করেন এবং শান্তিবাদী নীতি নিয়েছিলেন। এক্ষেত্রে তিনি বিভিন্ন অভ্যন্তরীণ জনকল্যাণমূলক কাজকর্মের ওপর গুরুত্ব দেন। এরপর দেখব সুলতানের কিছু অর্থনৈতিক সংস্কার এবং রাজস্ব নীতি সম্পর্কে। বিন তুগলকের অর্থনৈতিক সংস্কার এর মধ্যে ছিল ইজারাদারি ব্যবস্থার প্রবর্তন। তিনি প্রাদেশিক শাসনকর্তা, ইকতাদার, হিন্দু, খুদ, মুকাদ্দাম, চৌধুরী যারা মধ্যস্বত্বভোগী শ্রেণী ছিলেন তাদেরকে তিনি জমি ইজারা দেওয়ার ব্যবস্থা চালু করেছিলেন এবং যে ইক্তাগুলি ছিল সেই ইক্তাগুলির ওপর বংশগত অধিকারকে তিনি স্বীকৃতি দিয়েছিলেন, যে কারণে দেখা যায় যে ফিরোজ শাহ তুগলকের সময়ে ইক্তাগুলি স্থায়ী জায়গিরে পরিণত হয়েছিল। তিনি সেনাদলকে নগদ বেতনের পরিবর্তে জমি বন্দোবস্ত দেন। আমরা আলাউদ্দিন খলজির ডিসকাশনে বলেছি যে আলাউদ্দিন খলজি যিনি সেনাদলকে নগদে বেতন দিতেন, কিন্তু ফিরোজ শাহ তুগলক তিনি সেনাদলকে নগদ বেতনের পরিবর্তে জমি বন্দোবস্ত দেন এবং যে জমি বন্দোবস্ত তিনি দিয়েছেন এই জমির ওপর সেনাবাহিনীর বংশানুক্রমিক অধিকার সত্ত্বেও ছিল। তিনি খাঁটি সোনা এবং রূপোর মুদ্রা চালু করেন যাতে মুদ্রার উপর জনগণের ভরসা থাকে। এছাড়া স্বল্প মূল্যের মুদ্রা তিনি প্রবর্তন করেছিলেন, যেমন জিতল, অর্ধ জিতল, সিকি জিতল, বিক মুদ্রা। তিনি রাজকীয় কারখানা স্থাপন করেছিলেন এবং এই রাজকীয় কারখানাতে খাদ্য এবং পোশাক উৎপাদন হতো।
রাজকীয় কারখানাগুলিতে তিনি দাসদেরকে প্রশিক্ষণ দিয়ে সেখানের কাজকর্মে নিযুক্ত করেছিলেন। সেই কারণে ফিরোজ শাহ তুগলকি ছিলেন প্রথম শাসক যিনি দাস শ্রমের ব্যবহার করেছিলেন, অর্থাৎ দাসদেরকে তিনি বহুমুখী কর্মের সঙ্গে যুক্ত করেছিলেন। যেমন সুলতানের সেবায় নিয়োজিত করা হয়েছিল, 12,000 দাসকে প্রশিক্ষণ দিয়ে কারিগর কাজে যুক্ত করা হয়েছিল, কারিগর হিসাবে তাদেরকে যুক্ত করা হয়েছিল। এছাড়া পাহারাদার হিসাবে তাদেরকে নিযুক্ত করা হয়েছিল। এরকম বহুমুখী কর্মের সঙ্গে দাসদের যে শ্রমকে ব্যবহার করেছিলেন। ফিরোজ শাহ তুগলক তিনি শরীয়ত সম্মত 4 প্রকার কর চালু করেছিলেন এবং এই 4 প্রকার কর চালু করার পূর্বে তিনি 24 প্রকার উপকরকে তিনি বাতিল করেছিলেন। যে 4 প্রকার কর তিনি চালু করেছিলেন সেগুলি হলো জিজিয়া। জিজিয়া ছিল অমুসলিমদের ওপর ধার্য কর। জাকাত, জাকাত ছিল মুসলিমদের ওপর ধার্য কর। খিরজ ছিল জমির ওপর ধার্য কর। আর খামস ছিল লুণ্ঠিত দ্রব্যের ওপর কর। এই 4 প্রকার কর ছাড়া তিনি আর কোনো প্রকার উপশুল্ক বা উপকর আরোপ করেননি। ফিরোজ শাহ তুগলক তিনি কৃষিভিত্তিক উন্নয়ন ও সেচ খাল খননের ওপর গুরুত্ব দিয়েছিলেন। ফিরোজ শাহ তুগলক তিনি নব্য শুল্ক ব্যবস্থার প্রবর্তন করেন এবং এই নব্য শুল্ক ব্যবস্থার প্রবর্তনের জন্য তিনি হিসামউদ্দিন জুনেইদকে নিয়োগ করেন। হিসামউদ্দিন জুনেইদ তিনি আধিকারিক গোষ্ঠীদের নিয়ে প্রায় 6 বছর সারা দেশে পরিভ্রমণ করেন এবং জমি সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করেন। তারপর তিনি শুল্ক ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। ফিরোজ শাহ তুগলক তিনি পতিত জমিগুলিকে আবাদি জমিতে পরিণত করার জন্য বিশেষ কর্মসূচি নিয়েছিলেন। পাশাপাশি তিনি ফলের বাগান তৈরি করেছিলেন। এই সময়ে তিনি প্রায় 1200-র মতো বাগান তৈরি করেছিলেন এবং এই বাগানগুলি থেকে বিশেষ আয় সুলতানি কোষাগারে জমা হতো। পরিসংখ্যান থেকে জানা যায় যে এই সময়ে তিনি এই বাগানগুলি থেকে 1,80,000 টাকা বাৎসরিক আয় করতেন এবং এই ফলের বাগানে তার সবচেয়ে বেশি চাষ হতো আঙ্গুর এবং শুকনো ফল। ফিরোজ শাহ তুগলক তিনি পতিত জমিগুলোকে আবাদি জমিতে পরিণত করার জন্য বা কৃষি সম্প্রসারণের জন্য সেচ খাল খনন করেছিলেন। তিনি 5টি খাল খনন করেছিলেন। প্রথম খাল ছিল যমুনা থেকে হিসার, দ্বিতীয় ছিল শতুদ্রু থেকে ঘরঘরা, তৃতীয় ছিল ঘরঘরা থেকে যমুনা, চতুর্থ ছিল ঘরঘরা থেকে ফিরোজাবাদ, আর পঞ্চম খাল ছিল ঘরঘরা থেকে হানসি। ফিরোজ তুগলকের এই সেচখাল খনন নীতির ফলে একদিকে যেমন কৃষির উৎপাদন বেড়েছিল, অন্যদিকে সেচখালগুলির তীরে গ্রাম ও কৃষি কেন্দ্র গড়ে ওঠে। সমসাময়িক বিভিন্ন তথ্যসূত্র থেকে জানা যায় যে এই সময়ে 52টি কৃষি উপনিবেশ গড়ে উঠেছিল এই সেচখালগুলির তীরে। ফিরোজ তুগলক যে সেচখাল খনন করেন এবং এই সেচখাল
এর ব্যবহার হিসাবে তিনি একটি বিশেষ কর আরোপ করেছিলেন, যে করটি হলো হক ই সার্ভ। মোট ফসলের 10% এই কর আদায় করা হতো, মানে হক ই সার্ভ হিসাবে 10% আদায় করা হতো মোট ফসলের। ফিরোজ শাহ তুগলক জনকল্যাণমূলক কাজকর্মের জন্য বেশ কিছু দপ্তর তৈরি করেছিলেন। সেই দপ্তরগুলি হলো যেমন দেওয়ানি ইস্তিহক, দেওয়ানি ইস্তিহক যেখানে সুযোগ্য ব্যক্তিদের সাহায্য দান করতেন। দিয়ানি খয়রাত ছিল দাতব্য বিভাগ, অর্থাৎ এখান থেকে যাদের আর্থিক সাহায্যের প্রয়োজন হতো তাদেরকে দান করা হতো। দারুল সাফা ছিল হাসপাতাল, জনসাধারণের জন্য তিনি দারুল সাফা তৈরি করেছিলেন। দিয়ানি বান্দেগান, দিয়ানি বান্দেগান ছিল দাসদের একটি পৃথক বিভাগ। আগের আলোচনাতেই বললাম যে ফিরোজ শাহ ছিলেন প্রথম সুলতান যিনি দাসদেরকে বিভিন্ন কর্মের সঙ্গে যুক্ত করার ব্যবস্থা নিয়েছিলেন। সেই কারণে তিনি দাসদের জন্য একটি স্পেশাল দপ্তর তৈরি করেছিলেন। এছাড়া বেকার সমস্যা সমাধানের জন্য তিনি কর্মনিয়োগ দপ্তর ওপেন করেছিলেন, যেখানে বেকারদেরকে কর্মের সুযোগ প্রদান বা বিভিন্ন কাজকর্মের জন্য এই দপ্তর তৈরি করা হয়েছিল। ফিরোজ শাহ বিভিন্ন স্থাপত্য এবং নগর নির্মাণ করেছিলেন। পাশাপাশি যে সমস্ত পুরানো অট্টালিকা ছিল বা সমাধি ছিল সেগুলোকে তিনি সংস্কার করেছিলেন। তার তৈরি স্থাপত্যের মধ্যে অন্যতম ছিল কালান মসজিদ, খিরকি মসজিদ, কোটলা দুর্গ, ফিরোজাবাদ প্রাসাদ দুর্গ প্রভৃতি। এছাড়া তিনি বেশ কিছু শহর নির্মাণ করেছিলেন, যেমন ফতেহাবাদ, হিসার, ফিরোজ, জৈনপুর প্রভৃতি শহর। ফিরোজ শাহ তুগলকের সময়ে কৃষির উন্নতির ফলে শস্যের বাজার হিসাবে বিভিন্ন ছোট ছোট শহর এই সময় গড়ে উঠেছিল, শস্যের বাজারগুলিকে কেন্দ্র করে, যেগুলোকে বলা হতো কি কসবা। তাহলে কসবা ছিল শস্যের বাজার, যেগুলোকে কেন্দ্র করে যে ছোট ছোট শহর গড়ে উঠত সেগুলোর নাম ছিল কসবা। তুগলক শাসনের শেষ পর্বে আমরা আর কোনো যোগ্য শাসককে দেখতে পাবো না। ফিরোজ শাহ তুগলক তিনি 1388 খ্রিস্টাব্দে মারা যান। ফিরোজ শাহ তুগলকের মৃত্যুর পর যিনি সিংহাসনে বসেন তিনি হলেন তুগলক শাহ। তুগলক শাহ আবার দ্বিতীয় গিয়াসউদ্দিন তুগলক নামে পরিচিত। তুগলক শাহের পর সিংহাসনে বসেন আবু বকর। আবু বকরের পর আলাউদ্দিন সিকান্দার শাহ। আলাউদ্দিন সিকান্দার শাহের পর নাসিরউদ্দিন মাহমুদ শাহ। নাসিরউদ্দিন মাহমুদ শাহ ছিলেন তুগলক বংশের শেষ শাসক।
এই নাসিরউদ্দিন মাহমুদ শাহের সময়ে তৈমুর লং ভারত অভিযান করেন এবং 1398 খ্রিস্টাব্দে দিল্লি দখল করেন। 1398 খ্রিস্টাব্দে তুগলক বংশের শাসককে হটিয়ে দেন এবং তিনি খিজির খাঁকে মুলতান, লাহোর এবং দিপালপুরের শাসক হিসাবে নিয়োগ করেছিলেন। 1399 খ্রিস্টাব্দে তিনি স্বদেশে ফিরে যান। তৈমুর লংয়ের ভারত অভিযান বা তার সম্পর্কে বিস্তারিত বর্ণনা পাওয়া যায় তার আত্মজীবনী তুজুক-ই-তৈমুরি থেকে। তৈমুর লংয়ের এই ভারত অভিযানের পর কার্যত ভারতে তুগলক শাসনের সমাপ্তি ঘটে এবং খিজির খাঁ দিল্লির সিংহাসন আরোহণ করেন 1414 খ্রিস্টাব্দে। 1414 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসন আরোহণ করলে সুলতানি শাসনের পর্বে নতুন রাজবংশের সূচনা হয়, যেটির নাম হলো সৈয়দ বংশ। খিজির খাঁ নিজেকে হজরত মোহাম্মদের বংশধর বলে মনে করতেন, সেই কারণে তার প্রতিষ্ঠিত রাজবংশ সৈয়দ বংশ নামে পরিচিত। এই টপিকের আলোচনা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন অন করে রেখো। চ্যানেলের নতুন ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে।